যাওয়ার পরে ওর মা আমাকে বলে আনাসে একটা চিঠি লিখে আন্দোলনে চলে গেছে। তো তখন আমি 2024 রোজ সোমবার, সেদিনও আপনার ছিল বিজয়ের দিন, মানে আল্লাহ পাক করে দেশের জন্য পাঠাই। দাদি যেন কোনো বিচার না দেয়। দাদিরে দেখ, ওর দাদির কবর ছিল। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি কোটা আন্দোলনের শহীদ শাহরিয়ার খান আনাসের বাসায়। আপনারা সবাই অবগত আছেন, গত 5ই আগস্ট সকালে গান্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র 16 বছর বয়সী আনাস তার বাড়ি থেকে আন্দোলনে যোগ দিতে চুপিসারে একটি চিঠি লিখে বের হয় এবং সে সানকারপুলের কাছে তাকে গুলি করা হয় এবং সে শহীদ হয়। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের শহীদ শাহরিয়ার খান আনাস আপনার ছেলেকে নিয়ে পিনাকি ভট্টাচার্য সাহেব একটা প্রতিবেদন করেছে, আপনারও সাক্ষাৎকার ছিল সেখানে, আপনার ওয়াইফের সাক্ষাৎকার ছিল। এই যে আপনার ছেলে মাত্র 16 বছর বয়সে শহীদ হলো, সেদিনের ঘটনাটা যদি একটু বলতেন। গত 5ই আগস্ট এটাই ওর রুম ছিল, এখানে ও পড়তো, ওখানে ওর খাতা ব্যাগ স্কুলের। তো আমাদের ওর রুম মানে রুমটা ছোট থাকার কারণে ও এই খাবার টেবিলে বসে পড়তো, ওর কোনো পড়ার এক্সট্রা টেবিল ছিল না। 4 তারিখ রাত্রেবেলা ওর সাথে আমার শেষ দেখা হয়, শেষ কথা হয় রাত্রেবেলা। তো তখন আমরা নিউজ দেখতেছিলাম ইউটিউবে, কারণ নেট বন্ধ ছিল। তো তখন ও আন্দোলনে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল যে, এবং ওর মাও বলতেছে যে চলো তুমি ওদের রাখো, আমি আর আনাস যাই। প্রতিদিন একই, ওর মা আরও যেতে চেত, যেহেতু ওর ভাই দুইটা অনেক ছোট, তার জন্য মা আর কি ওই ছোট ভাই দুটাকে নিয়ে যেতে পারতো না। তারপর আমি বললাম যে আমরা সকালে যাব, আমরা সবাই যাব, মরলে সবাই মারা যাব। কিন্তু সেই সকাল তো হলো, আন্দোলনেও গেল, আমার ছেলে একাই গেল, আমরা আর যেতে পারলাম না। ও আন্দোলনে গেল কিন্তু আসলো লাশ হয়ে। ওকে আমরা অটো রিক্সায় করে ওকে কোলে করে নিয়ে আসি হাসপাতাল থেকে। সেদিন কিভাবে প্রথম জানলেন, কিভাবে যে মানে সে প্রথম তো আর জানেন না যে গুলি খেয়েছে বা হয়তো বা আহত হয়েছে এরকম কিছু শুনেছেন, মানে কে আপনাকে প্রথম খবরটা দেয় আনাস বাসা থেকে যাওয়ার পরে, চিঠি লিখে যাওয়ার পরে? আনাস বাসা থেকে যাওয়ার পরে ওর মা আমাকে বলে আনাস একটা চিঠি লিখে আন্দোলনে চলে গেছে। তো তখন আমি এই পাশের ঘরে আসি, এসে চিন্তা করি যে প্রতিদিন আমার ছেলেটা আন্দোলনে যেতে চাইলো, যে আমি নিয়ে গেলাম, আজকে একাই চলে গেল, তা আমি কাপুরুষের মতো কেন বসে থাকবো। তো চিঠিটা আমি পড়ার শক্তি আমার হয়নি, চিঠিটা আমি আল্লাহর নামের পাশে রেখে দিলাম যে আল্লাহ ওকে হেফাজত করবে। তা আমিও একটা চিঠি লিখে ওর মার কাছে চলে যাই, বাসা থেকে বের হয়ে যায় আন্দোলনের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে মার সাথে শেষ দেখাটা করে যাই, যে মাকে যেখানে দাফন করছি, আর মার থেকে শেষ বিদায় নিয়ে কবরস্থান থেকে যে বের হই, আর অমনি আনাসের মার ফোন আসে। ফোন এসে বলতেছে যে আনাসের অবস্থা ভালো না, এমন হাসপাতাল থেকে ফোন দিছে, আন্দোলনকারীরা হাসপাতাল যেতে হবে। তো আমাকেও ফোন দিছে অনেকবার, অন্য নাম্বার দেখে আমি ধরিনি। পরে আমি সেই নাম্বার ব্যাক করলাম, তারা জিজ্ঞেস করলো আপনাদের কি আন্দোলনে কেউ আসছে, আপনি আনাসের বাবা? তাই আমি বললাম যে হ্যাঁ, যে আমি আনাসের বাবা। আনাসের কি হয়েছে? তখন বললো যে ও আন্দোলনে আসছে, ওর মার সাথে কথা হয়েছে। তো ওর মার সাথে কথা হওয়ার পরে ওরা জানতে পাইছে যে ওর নাম আনাস। তো পরে বললো যে এক্ষুনি একটু ইমার্জেন্সিতে তাড়াতাড়ি চলে আসেন মিটফোর্ড হাসপাতালে। আমি বললাম যে এখন তো কিছু নেই, আচ্ছা আমরা যত দ্রুত সম্ভব আসতেছি। তা আমি ওকে এটা আবার জিজ্ঞেস করলাম, ওকে কি গুলি করে মেরে ফেলছে? বলছে না না না, ওর অবস্থা ভালো না, তো একটু তাড়াতাড়ি আসেন। তো একটা অটো রিক্সা নিয়ে আপনার গেলাম সেখানে হাসপাতালে। তো ওদের তো আমরা চিনি না। তো ফোনে আবার কথা হওয়ার পরে ওরা ইমার্জেন্সি দাঁড়িয়ে ছিল, হাত দেখালো। পরে গেলাম, যাওয়ার পর দেখি স্ট্রেচারে একজনকে ব্যান্ডেজ করে রাখছে। তাই সেম কালার একটা ট্রাউজার আনাসের আছে না, আমি আনাস, আমি ওকে যা জড়াই ধরলাম। পরে বলে যে আপনার এটা আনাস না, আনাস ভিতরে। কারণ ভিতরে কোথায়? বলে যে কেচি গেটের ভিতরে। তো কেচি গেটের কথা যখন বলছে তখন আমি একটু দাঁড়াই গেছি, কারণ সব সময় আপনার খবর আমরা দেখি যে কেচি গেটের মধ্যে
মর্গে যে রুমটা লাশ রাখে সেখানে ডেড বডি, তো তখন ওরা আবার ঢেকে রাখছিল কাপড় দিয়ে, কেউ যেন ওই বডিটা না নিয়ে যায়। হাসপাতালের কর্তৃপক্ষ তাদের থেকে বডিটা নিয়ে যাওয়ার জন্য অনেক করতেছিল। তখন বললো যে ওর গার্ডিয়ান আস্তে আস্তে আমরা কথা হয়েছে। তো পরে কেজি গেটটা খুলে দেওয়ার পরে আমি যখন সামনে যাই দেখি যে শুয়ে আছে, আমি ওকে জড়াই ধরি, বুকের মধ্যে ওর আমার কানটা দিয়ে বুকের মধ্যে দেখি যে ওর পালস নাই, হাতের বুকের হার্টবিট নাই, নাক দিয়ে রক্ত বের হইতেছে, ফ্লোর রক্তে ভরে গেছে। যে ওটা যে একটা কি মুহূর্ত ছিল, এটা যেন কোনো মা বাবাকে আর কাউকে না দেখায় আল্লাহ ওই মুহূর্তটা। এর মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ বলতেছে বেরোন বেরোন, বডি নিয়ে বেরোন। ওই ছেলে আমার বলতেছে ভাই একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন। এই কারফিউ মধ্যে অবরোধের মধ্যে আমরা কিভাবে, তখন তো পরিস্থিতি অনেক খারাপ ছিল, জি আমরা কিভাবে অ্যাম্বুলেন্স পাবো, কিভাবে সিএনজি পাবো? তার জন্য আমরা আমি ছুটাছুটি করি, মেন রোডে আসি, একটা রিক্সাওয়ালাকে বলি যে ভাই একটু আমাদের একটু এখানে দিয়ে আসো, আমার ছেলেটাকে মেরে ফেলছে, ওর বডিটা নিয়ে যাব। তো পরে সে নিয়ে আসে, তা ওর নানা, আমি, ওর মা, আমরা তিনজনে রিক্সা করে নিয়ে আসি। আসার পরে আপনার বাসায় এলাকায় যখন আসি তখন আপনার মোটামুটি আপনার 3টা মতো বেজে যায়। আর তখন ওই স্বৈরাচার সরকার দেশ থেকে পালাইছে, কিন্তু আমরা জানি না। তো এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেছে, যেই ছেলেকে আমরা কখনো রাস্তায় আড্ডা দিতে দেখিনি, ওর 5টা বন্ধু নেই, একটু শুধু শুক্রবার দিন ও একটু পড়ালেখা সাইকেলিং করতো। তো ও সায়েন্সের স্টুডেন্ট ছিল অলরেডি, আপনারা জানেন সায়েন্সের স্টুডেন্টের উপরে পড়ার কত চাপ থাকে, 2 টাইম কোচিং, তারপরে প্রাইভেট, আবার স্কুল। তো এই কারণে আপনার মনে করেন যে ও আর কোনো আড্ডা দেওয়ার সুযোগই ওর ছিল না, কোনো বন্ধু ছিল না ওই স্কুলের 2-1টা বন্ধু ছাড়া। তো সবাই ওকে নিয়ে মিছিল করে। তো আমাদের এখানে যে ধূপখোলা মাঠটা আছে, এই মাঠটা অনেক বড় একটা মাঠ। তো এই মাঠে এত বড় জানাজা আর হয়নি। তো আমাদের ওই পাশের এলাকার আরেকটা ছেলেও, সেও সেদিন মারা গেছে, ওর নাম জুনায়েদ। তো ওই আনাস এবং জুনায়েদের দুইজনের জানাজার ব্যবস্থাটা হ্যাঁ একসাথে হয়েছে। এবং আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, ওর নাম শিমুল, ও এই আয়োজনটা করে সবাইকে কথা বলে। ও আমাকে বলছিল যে ওখানে জানাজা দিবা, আমি কি ব্যবস্থা করবো সব? আমি বললাম যে হ্যাঁ তুমি করো। তো তখন আমরা আসর নামাজের পরে সমস্ত এলাকাবাসী সেখানে ওকে ওদের 2জনকে জানাজা দেওয়া হয়। এবং জুরাইন কবরস্থান, ওখানেও জুনায়েদকে দাফন করা হয় এবং আনাসকেও দাফন করা হয়। জুনায়েদকে ওর দাদা দাদির কবরের ওখানে দাফন করা হয় এবং পাশেই। আর আনাসকে ওর দাদিকে যে কবরে দাফন করা হয়েছে, আনাসকে সেই কবরেই দাফন করা হয়েছে। ভিউয়ার্স, আমি এখন ঢাকা জুরাইন কবরস্থানে আছি। এখানে চিরনিদ্রায় শায়িত শহীদ আনাস। আমার সাথে শহীদ আনাসের বাবা আছে, তিনি একজ্যাক্টলি তার ছেলের কবরটা দেখিয়ে দিবেন। আসলে একজন বাবার জন্য যে এটা কত কষ্টদায়ক যে তার হাতের উপরেই তার ছেলে মারা গেল, অর্থাৎ বাবার কাঁধে ছেলের লাশ। খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। আমি আনাসের বাবার সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সম্মুখে যে কবরটা, এটাই তো হচ্ছে আপনার ছেলে শহীদ আনাসের কবর নাকি? জি। আচ্ছা, সেদিন আনাসকে কখন দাফন করা হয়? আসর নামাজের পরে, জানাজা হওয়ার পরে আমাদের এখানে, তারপরে ওকে এখানে আপনার দাফন করতে করতে মাগরিব, একদম মাগরিবের সময় হয়ে আসে। এই কবরটা যেটা আপনি পিনাকি ভট্টাচার্য সাহেবের যে ভিডিও সাক্ষাৎকারে বলছিলেন যে আপনার মায়ের কবর ছিল নাকি? জি, আনাসের দাদির কবর এটা। এটা আনাসের দাদির কবর। তো এখানে ওর দাদির কবরে ওকে শায়িত করা হয়েছে। আচ্ছা, এটা তো রিজার্ভ কবর আপনাদেরই না? না না, এটা রিজার্ভ কবর না। এখানে আপনার
যে কেউ দিতে পারবে, কিন্তু এটা আমার অনুমতি ছাড়া হাত দিবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার থেকে অনুমতি জি নিতে জি, হবে। যদি খোঁজ খবর কেউ না রাখে তো তখন মনে করেন ওটা কবরটা চেলে দেয়। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। ও তো একজন শহীদ, 24-এর শহীদ, সেই হিসাবে কি ওকে কোনো মূল্যায়ন করা হবে বা এই কবরটা ঠাই করে দিবি কিনা সরকার? বর্তমান তো আপনাদেরই। এখন এটা যদি সরকার করে দেয়, এটা সরকারের কাছে আমরা অনেক মানে কৃতজ্ঞতা প্রকাশ করি, যে যদি এটা শহীদদের জন্য অন্তত এই কবরটা তারা করে দেয়, এটা তাদের বিবেচনা না, আমরা আবদার করতেই পারি। এখন দিবে না দিবে সেটা একান্তই তাদের পার্সোনাল ম্যাটার। পার্সোনাল এটা। আচ্ছা, সাধারণত এমনি আপনার যে আম্মুর কবরটা কতদিন ছিল এখানে? 1 বছর। 1 বছর থাকে, এরপর চাইলে কিন্তু মানে ইয়া করে যাওয়া যায় মানে? জি জি, আপনার ওই কি বলে এই 1 বছর 1.5 বছর পরে কবরটা চেলে দেয় ওরা। মানে নরমালি 1.5 বছর থেকে 2 বছর রাখে, জি, সিরিয়াল মতো আসে। তো আমি একটু আগেই আপনার করছি যে ওকে এখানেই দাফন করছি, যেহেতু আর জায়গা নাই এখানে, আর ওই ভিতরে দিতে হবে, তার জন্য এখানে দিছি। আর এখানে হলো যে আপনার রানা প্লাজা ধস হয়েছিল, হয়তো শুনছিলেন। জি জি, হ্যাঁ, ওটা তো ভাইরাল একটা নিউজ। জি, ওটাই এটা। আসলে আপনাকে আমি এখানে অনেক কোশ্চেন করতে আমার মন চাইলেও আমি করতে পারি না। আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ একজন বাবার জন্য তার ছেলের কবরের সামনে দাঁড়িয়ে তারই স্মৃতিচারণ করা খুবই কষ্টের। তারপর আনাসকে নিয়ে 2-4টা কথা বলুন, আপনার ছেলেকে নিয়ে, শহীদ আনাসকে নিয়ে। ওকে নিয়ে কি বলবো বলেন, বলার তো শেষ নেই। যে নিজের ছোট জীবনটা যে ও কিভাবে দেশের জন্য উৎসর্গ করে গেল, সেটা আর বহিঃপ্রকাশ আমাদের আর করতে হবে না। ওর প্রত্যেকটি কথার মধ্যে, চিঠির মধ্যে ও লিখে গেছে, এবং চিঠি ছাড়াও যখন আন্দোলনে যেতে চাইতো আমরা যেতে দিতাম না, প্রতিদিন খাতা ভরে ওর লিখে রাখতো যে দেশের জন্য। ও জানতেছে যে ও মারা যাবে, তারপরে ও যাবে না বলে ঘর থেকে বের হয়ে গেছে। 4 তারিখ রাতে ওর সাথে আমার শেষ দেখা, একসাথে নিউজ দেখতেছিলাম, সকালবেলা ও চলে গেল। দুপুরবেলা ওর মার ফোন আসলো যে আনাসের অবস্থা ভালো না, হাসপাতালে গিয়ে দেখলাম স্ট্রেচারে পড়ে আছে। আসলে আমি যেটা বলছিলাম, ওনাকে যদি কোশ্চেন গুলা করি উনি ইমোশনাল হয়ে যাবে, উনি আবার তার কষ্টে এসে আঘাত করা। আচ্ছা, একটা কথা আমাকে শুধু এটা বলুন, ও হঠাৎ করে মানে আগে থেকে কি এরকম আগ্রহ ছিল না আপনাদের থেকে, সে এই আন্দোলনের দিকে আগ্রহ হলো কিভাবে, মানে কি হলো যে একেবারে সে নিজের প্রাণ দিয়ে দিল? আগ্রহ বলতে যখন থেকে আপনার এই স্বৈরাচার সরকার যে ছোট ছোট বাচ্চাগুলা, ছাত্রগুলা, সাধারণ মানুষগুলাকে যেভাবে মারতেছিল, তখন আর ও নিজেকে ধরে রাখতে পারে নাই। তখন থেকেই আপনার ওর প্রতিবাদ শুরু হয়েছিল, কিন্তু ও আমাদের কাছে বই প্রকাশ করতো না। এটা ও আমাদের কাছে বই প্রকাশ করতো, কিন্তু আন্দোলনে যেতে চাইতো। গতকালকের আগের দিনও যে আপনার ওর তো মোবাইল নেই, অন্য একটা ছোট মোবাইল আপনার, সেই মোবাইলে ওরকে আমি একটা ফেসবুক আইডি খুলে দেই। সেখানে ওর এক বন্ধুকে বলতেছে, ওর নাম রোমান, যে বন্ধু আন্দোলনে যাবা? ওই বন্ধু ওকে বলতেছে যে আমি 3-4 দিন গেছি। তো বলতেছে যে কেন? বলে তুমি গেলে আমাকে নিয়ে যেও। সেদিন ছিল আগস্টের 2 তারিখ। তো আন্দোলন যাওয়ার জন্য সবাইকেই আপনার ও নক করছে, ওর বন্ধুরা কেউ যায়নি। যখন ওকে দাফন করা হয়েছে, তারপরে শুক্রবার দিন ওর বন্ধুরা এসে আমাকে বলতেছে যে আঙ্কেল আমাকে বলছে আন্দোলনে যাওয়ার জন্য, কিন্তু আমরা কেউ যেতে পারিনি, আমাদের বাসা থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। তো এই কারণে ও একা বের হয়ে গেছে, যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে। ওর উদ্দেশ্য ছিল সঠিক, তার জন্য ও আর কারোর সাথে আর যেতে পারেনি। আনাস তো 10ম শ্রেণীতে পড়তো? জি, 10ম শ্রেণীতে পড়তো। আচ্ছা, পড়াশোনা কিরকম ছিল আনাস? আনাসের পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ও আপনার 5-এ গোল্ডেন A+ পেয়েছিল, এবং ওর স্কুলের সবচেয়ে মানে বেশি আপনার মার্ক করা ওই ছাত্র ছিল যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। তারপরে করোনা আসলো 8-এর সময় আপনার, তখন আপনার বাচ্চাদের পড়ালেখা, অনেক বাচ্চাদের পড়ালেখায় একটু আপনার সমস্যা হয়েছে, অমনোযোগী হওয়ার কারণে, করোনার কারণে সবকিছু বন্ধ, পড়া ঠিক মতন তেমন হয়নি। তো
তো মোটামুটি এমনি আলহামদুলিল্লাহ সবসময় ভালো। ওর ইচ্ছে ছিল যে ও ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক নিয়ে ও পড়বে, সবসময় এটা ওর ইচ্ছে ছিল। ঘরে সবসময় ও খুঁটিনাটি ইলেকট্রিক কাজটা সব ও নিজেই করতো, যত ঘরের কাজ ছিল। আনাসের সাথে আপনার শেষ কি কথা হয়, যেহেতু ও তো একটা চিঠি লিখে চলে যায়, মানে শেষবার বাবা ছেলের কি কথা হয়, মানে যেটা শেষ কথা? আপনি তো জানতেন না যে সে এখানে এসে আসবে বা শহীদ হয়ে যাবে, কিন্তু একটা কথা আছে না, ধরেন রাত্রে হয়েছে কথা বা আগের দিন সকালে হয়েছে, ওই টাইমটার কথা বলছি, কি কথা হয়েছিল শেষ কথা? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল যে 4ই আগস্ট রাত্র 3টা পর্যন্ত একসাথে আমরা ইউটিউবে নিউজ দেখতেছিলাম। তখন শহীদ মিনারে লাইভ হচ্ছিল, অনেক মানুষ, অনেক মেয়ে বাচ্চারা হচ্ছিল এখানে। তো বলতেছে ওর মাকে, মা চলো। তো আমি রাগ হয়ে যাব, তার জন্য আমাকে বলার সাহস পায় না, মাকে বলতেছে। পরে ওর মা বলতেছে যে চলো চলো আমরা যাই। তাই আমি বললাম যে এখন কারফিউর মধ্যে এই রাত 3টা বাজে আমরা কিভাবে যাব, আমরা আগামীকাল সকালবেলা অ্যাটাক করতে যাব গণভবন। তো পরে ও বলতেছে যে কত মানুষ, তারা কিভাবে গেল। তো এই বলা ও চলে গেল, আপনার 3টা বাজে ওর রুমে ও চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি আবার নিউজ দেখতেছিলাম, হঠাৎ দেখি যে আপনার শহীদ মিনার আবারও লাইভে উঠছে। তো আবার ওখানে মিনিট দেখাচ্ছে, তখন ও শুয়ে পড়ছে। তখন আপনার 3টা 20 বা 25 বা 3:30 এমন হবে, ওকে ডাক দিয়ে আনলাম। তো আমাকে বলে কেন ডাকো? তাই বললাম এখানে আসো। উঠে আসছে ওর রুম থেকে। তো পরে আপনার আমি বললাম তুমি না বললা যে লাইভ হইতেছে, দেখো এখানে মিনিট কেন? তুমি দেখো না যে লাইভ হইতেছে? তখন ও মাথাটা নিচে করে রাখলো, মনটা খারাপ, বললো যে আমার চোখটা মাত্র লাগছে। ও যে আবার ওর রুমে শুয়ে পড়লো। এটাই ওর সাথে আমার শেষ কথা। একটা জিনিস আনাসের আব্বু দেখাচ্ছে, দেখুন, বলুন। যে আমার সন্তান বীর শহীদ শাহরিয়ার খান আনাস, জন্ম 14ই অক্টোবর 2007, রোজ সোমবার। সেদিন ছিল রমজান ঈদ, ছিল আনন্দের দিন। এবং ওই পৃথিবী থেকে বিদায় নিছে 5ই অক্টোবর 2024, রোজ সোমবার। সেদিনও আপনার ছিল বিজয়ের দিন। মানে আল্লাহ পাক ওরে দেশের জন্য পাঠাইছে, যে আনন্দ দিয়ে পাঠাইছিল আমাদের মাঝে। ও যে আমাদের জন্য কি ছিল, এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এখন ওকে আমরা মিস করি। আর এই যে দেখুন ভিউয়ার্স, কবরের পাশে যে দেখছেন ছোট এই বাবুটা, এরাও দুইজনই হচ্ছে আনাসের 2 ছোট ভাই। আনাসেরা মোট 3 ভাই ছিল। আনাস ছিল সবার বড়, আর এই 2জন এখন ওর বাবার অবলম্বন বেঁচে থাকার। 1 বছর 10 মাস, ওর বয়স হচ্ছে 5 বছর। একটা ছেলে বড় হলে বাবার হাতের লাঠি হয়, বাবার অবলম্বন হয়, সে অবলম্বনটুকু চলে গেল। আমি আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আনাসের পরিবার, আনাস, শহীদ আনাস যেন সঠিক মূল্যায়নটা পায়। আপনাদের কাছে এটাই অনুরোধ করব। ওর দাদির কবর ছিল। আর একটু পরে জুম্মার নামাজ হবে, আমার সাথে আসবা না বাবা? গাড়ি নিয়ে আসবো আমি দাদি যেন কোনো বিচার না দেয়। দাদিরে দেখা রাখো, দাদির লগে মিলা থাইকো। আল্লাহর হস্তে আঙ্গ সবাই রে তুমি মাফ করে দিও যদি আঙ্গ কোনো ভুল হয়ে থাকে বাবা। সবাই আপনারা শহীদ আনাসের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তার যেটুকু হায়াত পেয়েছে, 16 বছর বয়সে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয় এবং শহীদের মর্যাদা দিয়ে বেহেশত নসিব করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।